স্যার আপনার মাইক্রোফোন অফ আছে মনে হয়। হ্যাঁ, অফ ছিল। আচ্ছা, শুনতে পাচ্ছ? হুম। স্যার শুনতে হচ্ছে। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, লাস্ট কতদূর বললাম আমি? মানে কতদূর শুনেছো? স্যার রেকর্ডিং কিছুই এর শুনতে পরে এখনো পাইনি। কিছু শুনতে পাইনি। কিছু শুনিনি। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, হিউম্যান আই পর্যন্ত আমার ভিডিওতে দেওয়া আছে। হিউম্যান আইতে সব জায়গা থেকে কোশ্চেন আসে। কিরকম ব্যাপার, যে যেমন ধরো বা কোনো পরীক্ষাতে যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিক না দিক, ওই হিউম্যান আই এর পোর্শন থেকে কোশ্চেন আসে। ওই হিউম্যান আই এর কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, কেমন প্রতিবিম্ব তৈরি হয়, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। ওটা ভালো করে শুনবে, প্রত্যেকটা পার্ট শুনে কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি আবার তোমাকে বুঝিয়ে দেবো। যাই হোক, তার পরের পার্ট দেখো। এখানে দেখানো আছে যে কি কি প্রবলেম দেখা যায়, চোখে কি কি প্রবলেম আছে, আহ, দেখা যেতে পারে। তো যাই হোক, এর আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট আমি রেডি করছি, আমি দিয়ে দেবো। তো দেখো এখানে কি বলছে, দ্য ডিস্টেন্স অফ নিয়ার পয়েন্ট ফ্রম দ্য আই ইজ কল্ড লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। মানে সবচেয়ে কাছে কোন দূরত্বে তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে। যেমন ধরো, তুমি পেপার বা কিছু যেটা তুমি রিড করছো, যেটা পড়ছো বা বইটা একদম যদি নাকের সঙ্গে ঠেকিয়ে দাও তাহলে যেমন দেখতে পাবে না, আবার অনেকটা দূরে যদি বইটা রেখে দিয়ে তুমি পড়ার চেষ্টা করো তাহলেও তুমি দেখতে পাবে না। মানে খালি চোখের কথা বলছি, একটা হেলদি খালি চোখ কতটা ডিস্টেন্সে দেখতে পায়। একটা নির্দিষ্ট সবচেয়ে কাছে যে দূরত্বে দেখা যায় সেটাই হচ্ছে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। এটা বহুবার পরীক্ষায় দিয়েছে। এটা হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, ডিফেক্টস অফ ভিশন, কি কি ডিফেক্ট আমাদের চোখে দেখা যায়। আচ্ছা, তো দেখো প্রথমে আছে মায়োপিয়া। এটা কি? এটা হচ্ছে স্বল্প দৃষ্টি সম্পন্ন রোগ বলা হয়, বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন রোগ। তো বাংলাতে কোশ্চেন কোথাও দেওয়া থাকে না, তুমি মায়োপিয়া মুখস্থ রাখবে, বা শর্ট সাইটেডনেস বলা হয়। আচ্ছা, এখানে কি সমস্যা হয়? স্যার আগেরটা একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই ভিশন ডি ডিটা কি? ওটাকে ডি বলে। আচ্ছা। আর এস ওটাকে টি? ডি দিয়ে ডিনোট করে। আচ্ছা, মানে ডি এর আলাদা কোনো ফর্ম নেই? না 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 না, ডিস্টিংক্ট ভিশনকে ডি দিয়ে ডিনোট করে। আচ্ছা, আর স্যার এই এস টি মিন্স কি? এস টি ইজ 25 সেন্টিমিটার, এস টিটা কি? কোথায় এসটি? এই তো ইট ডি ইজ, এর। ওটা আই আই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইট ইজ 25 সেন্টিমিটার। এই যে আই, হেলদি আই এর ক্ষেত্রে এটা 25 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো ডিফেক্টস অফ ভিশনে প্রথমে মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস, মানে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। এই ক্ষেত্রে রোগী কাছের জিনিস দেখতে পায় না কিন্তু দূরের জিনিস দেখতে পায়। ঠিক আছে? কিরকম ব্যাপার? দেখো এখানে লেখা আছে, ইট ইজ এ ডিফেক্ট অফ আই ডিউ টু হুইচ এ পার্সন ক্যান সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি। কাছের জিনিস পরিষ্কারভাবে ইনারা দেখতে পান, বাট ক্যান নট সি ফার অ্যাওয়ে অবজেক্টস ক্লিয়ারলি, কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। আচ্ছা, এটা বয়স্কদের ক্ষেত্রে দেখবে খেয়াল করে। বাড়িতে বয়স্ক কেউ যদি সূচে সুতো পরায় তাহলে তুমি ভালো বুঝতে পারবে। তুমি যখন সূচে সুতো পরাচ্ছ তখন তুমি একদম মুখের কাছে নিয়ে এসে ভালো করে দেখছো, চেষ্টা করছো। আর ওনারা চোখ অনেকটাই ডিস্টেন্স থেকে কাজ করেন, তাই না? তারপর দেখবে পেপার পড়ার সময় তুমি কাছ থেকে দেখছো ভালো করে যদি দেখার জন্য, তো ওনারা যখন দেখবেন অনেকটা দূর থেকে দেখেন, কেননা ওর ওই যে দূরের জিনিস দেখতে পায়। মানে তাদের ক্ষেত্রে মায়োপিয়া রোগ বা শর্ট সাইটেডনেস বলা হয়। তো পরীক্ষায় কোশ্চেন আসে যে মায়োপিয়া রোগে আক্রান্ত রোগীকে কোন লেন্স দেওয়া হয়। তো দিস ডিফেক্ট ক্যান বি রিমুভ বাই ইউজিং এ কনকেভ লেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার। এই ক্ষেত্রে রুগীকে কনকেভ লেন্স দেওয়া হয়। ঠিক আছে? কনকেভ লেন্স মানে কি? অবতল লেন্স, অবতল। এটা জানা দরকার, অবতলটাই আমি লিখে দিলাম। 2019 স্যার এই কোশ্চেনটা এসেছিল। আচ্ছা, ভালো কথা। তাহলে এতে অবতল লেন্স এটা দেয় পরীক্ষাতে। এবার দেখো, হাইপার মেট্রোপিয়া বা লং সাইটেডনেস, এটাকে বলে দীর্ঘ দৃষ্টি সম্পন্ন। তার মানে কি?
ইট ইজ এ ডিফেক্ট অফ আই ডিউ টু হুইচ এ পার্সন ক্যান সি ফার অ্যাওয়ে অবজেক্টস ক্লিয়ারলি। এর আবার দূরের জিনিস দেখতে পায়, বাট ক্যান নট সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি। এর আবার কাছের জিনিস দেখতে পায় না। তাহলে কি বলছে? ডিউ টু হুইচ এ পার্সন ক্যান সি ফার অ্যাওয়ে অবজেক্টস ক্লিয়ারলি, দূরের জিনিস দেখতে পায়, বাট ক্যান নট সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি, কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। This defect can be removed by using a convex lens of appropriate power. এই ক্ষেত্রে রোগীকে কনভেক্স লেন্স দেওয়া হয়। কনভেক্স লেন্স বলতে উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে তোমাকে এটা একটু খেয়াল রাখতে হবে যে কোন ক্ষেত্রে রোগী কোন জায়গার জিনিস দেখতে পাচ্ছে আর কোন ক্ষেত্রে রোগী কোন জায়গার জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে দেখো মায়োপিয়াতে কি বলছিল? মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস, আবার বলি, ইন দিস ডিফেক্ট ডিউ টু হুইচ এ পারসন ক্যান সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি, কাছের জিনিস দেখতে পায়, বা ক্যান নট সি ফার অ্যাওয়ে অবজেক্টস ক্লিয়ারলি, কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। এই ক্ষেত্রে কনকেভ লেন্স দেওয়া হয়। মানে এক্স্যাক্টলি এটা হচ্ছে নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে দেওয়া হয় মায়োপিয়াটা। আমি চোখের নেগেটিভ পাওয়ারের লেন্স পরি, মানে চশমা পরি, ঠিক আছে, আমি কাছের জিনিস দেখতে পাই, কিন্তু আমি যদি চশমা খুলে দিই তাহলে কাছের জিনিসই দেখতে পাবো, কিন্তু দূরের জিনিস দেখতে পাবো না। মানে ক্লাসরুমে আমি যখন ক্লাস নিচ্ছি, আমি ধরো চশমা যদি খুলে দিই, তাহলে আমি শুধুমাত্র ফ্রন্ট রোতে যে বসে আছে তাকে একটু বুঝতে পারবো, কিন্তু লাস্ট রোতে যে বসে আছে তাকে আমি কিছুই বুঝতে পারবো না। মানে মনে হবে যে কেউ একজন এক্সিস্ট করছে, কিন্তু কে বসে আছে বোঝা যাবে না, আমি বুঝতে পারছি। তাহলে আমি মায়োপিয়া রোগে আক্রান্ত রোগী, ওই জন্য আমাকে যেই চশমাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কনকেভ লেন্স। বোঝা গেল? আর যেটা পজিটিভ ক্ষেত্রে দেওয়া হয়, মানে যেটা পজিটিভ পাওয়ার যেটাকে বলে, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এখানে কি বলছে? ইন দিস ইট ইজ এ ডিফেক্ট অফ আই ডিউ টু হুইচ এ পারসন ক্যান সি ফার অ্যাওয়ে অবজেক্টস ক্লিয়ারলি। এরা দূরের জিনিস পরিষ্কার দেখতে পায়, বাট ক্যান নট সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি, কিন্তু এরা কাছের জিনিস দেখতে পায়। ঠিক আছে, এখানে দেওয়া হয় কনভেক্স লেন্স। আচ্ছা, এবারে দেখো অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম একটা ডিফারেন্ট রোগ। এর বাংলা আমার জানা নেই, আমি পাইও নি, বিভিন্ন জায়গাতে অ্যাস্টিগমাটিজমই লেখা থাকে। তো এটা একটু ডিফারেন্ট টাইপের রোগ। এটা হাজারে 1 থেকে 2 জনের দেখা যায়। আচ্ছা, এখানে দেখো না, আমাকে একটা ছবি আঁকতে হবে। যাদের অ্যাস্টিগমাটিজম রোগ হয় তারা এই যে হরাইজন্টাল লাইন দেখতে পায় না। তুমি ধরে নাও প্রত্যেকটা লাইন একে অপরের সঙ্গে হরাইজন্টালি আছে, সমান্তরাল লাইনস, ঠিক আছে, প্যারালাল লাইনস। একটু এঁকে বুকে গেল, সমান দূরত্বে সমান সময়ে এরা এই লাইনগুলো বুঝতে পারবে না। তবে হঠাৎ করে যদি দেখিয়ে দাও তাহলে ওরা ঠিক মতো বুঝতে পারবে না যে কটা লাইন আছে, কিভাবে যাচ্ছে। তো এটা যেমন হরাইজন্টালি, ও ভার্টিক্যাল লাইনসও বুঝতে পারবে না। ও এরকম ভার্টিক্যাল লাইনসও বুঝতে পারবে না। ঠিক আছে, এবার যদি ধরো আমি পাঞ্চ করে ম্যাটারটাকে এরকম করে আঁকি, ধরে নাও সবগুলোই সবগুলোই সোজা সোজা আছে, আমার একটু এঁকে বুকে গেছে, একটু ম্যানেজ করে নাও, যাই হোক, ঠিক আছে। তো অ্যাস্টিগমাটিজম রোগে আক্রান্ত রোগীরা এই লাইনগুলোও বুঝতে পারবে না, আর এই লাইনগুলোও বুঝতে পারবে না। তুমি যদি এই ব্যাপারটা ওকে দেখাও তাহলে ও ঠিক মতো বুঝতেই পারবে না যে আলটিমেটলি এটা কি। এবার তোমার মাথায় কোশ্চেন আসতেই পারে, দেখলাম না এই জিনিস, এই জিনিস আমি যদি না দেখি তাহলে আমার কি যায় আসে, তাই না? তুমি চিহ্ন দেখলে না, কিন্তু প্র্যাকটিক্যালি তোমার সমস্যা কোথায় হবে? প্র্যাকটিক্যালি সমস্যা হবে যেমন ধরো বোর্ডের কোণা। বোর্ডের কোণা মানে ধরে নাও কোনো চৌকো জিনিস যেটা এরকম একটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, যেমন ধরে নাও ঘর। এই যে তুমি যে ঘরে বসে আছো, তো সেই ঘরের কোণগুলো কি এরকমই হয়? তো তো সেটাও তো এই ধরনেরই একটা স্ট্রাকচারে আসছে, এই যে হরাইজন্টাল লাইন আর এই যে ভার্টিক্যাল লাইন, তাই না?
এই যে হরাইজন্টাল লাইন আর এই যে ভার্টিক্যাল লাইন, যেখানেই এই হরাইজন্টাল লাইন আর এই ভার্টিক্যাল লাইনের গল্প আসবে তারা এই জিনিস পরিষ্কারভাবে দেখতে পাবে, মানে তারা বুঝতেই পারবে না আলটিমেটলি তাকে কি জিনিস দেখানো হচ্ছে। ধরে নাও অ্যাস্টিগম্যাটিজম রোগে আক্রান্ত রোগী যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না পায় বলতে তাকে একটা ডিফারেন্ট চশমা দেওয়া হয় আর কি। এই চশমা যদি সে না পড়ে থাকে তাহলে তাকে যদি তুমি পারফেক্ট কোনো কিউবিক্যাল ফিগার দাও, ধরে নাও কোনো স্কোয়ার দিলে, ঠিক আছে, ও বুঝে উঠতে পারবে না অ্যাকচুয়ালি ম্যাটারটা কি। অনেকক্ষণ পর ও বুঝতে পারবে যে হ্যাঁ এটা এরকম, না হলে অন্য কিছু ভাববে, ঠিক আছে। তো খুব ক্রিটিক্যাল একটা রোগ, এটাই হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। আশা করি সমস্যা নেই, বুঝতে পেরেছো। এবার দেখো কি লেখা আছে। ইন দিস ডিফেক্ট এ পার্সন ক্যান নট ফোকাস, এই রোগে আক্রান্ত রোগী ক্যান নট ফোকাস করতে পারে না অন হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইনস, হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইনকে ফোকাস করতে পারে না, যেটা অ্যাট দ্য সেম ডিস্টেন্স অ্যাট দ্য সেম টাইম, একই সময়ের অন্তরে। দিস ডিফেক্ট ক্যান বি রিমুভ বাই ইউজিং সুইটেবল সিলিন্ড্রিক্যাল, এই রোগে আক্রান্ত ব্যক্তিকে সিলিন্ড্রিক্যাল লেন্স দেওয়া হয়। আচ্ছা, এবার তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে এই ধরনের লেন্স গুলো কিরকম, কি ব্যাপার। আচ্ছা, লেন্স নিয়ে একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে, যেটা আমাদের ডিটেলসে পড়তে হবে, তখন তুমি লেন্সের আদ্যপ্রান্ত জিনিসগুলো বুঝে যাবে। আমি আপাতত লেন্সের নামগুলোই বলছি, কিন্তু ভেতরে আর ঢুকছি না। আচ্ছা, তাহলে এই রোগে আক্রান্ত ব্যক্তিকে কি দেওয়া হয়? দেওয়া হয় হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স। আচ্ছা বেশ, এবার দেখো কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা। In this defect, a person is unable to distinguish between few colors. কিছু কালারের মধ্যে এনারা ডিস্টিংগুইশ করতে পারেন না, ঠিক আছে। ধরে নাও কারো চোখে, মানে কোনো ব্যক্তি লাল রং দেখতে পান না, মানে ওর কালার ব্লাইন্ড রেড কালারের, এটা পরীক্ষা নিরীক্ষা করেই ধরা পড়ে। তার মানে লাল এবং যে সমস্ত কালারের মধ্যে রেড আছে সেই ব্যক্তিটা সেই সমস্ত কালার বুঝতে পারবে না, বুঝতে পারলে? এটাও ভীষণ ক্রিটিক্যাল ডিজিজ, এটার কোন রকম ট্রিটমেন্ট নেই, এটা কোন রকম ভাবে ঠিক করা যায় না। দেখো এখানে লেখা আছে, দ্য রিজন অফ দিস ডিফেক্ট ইজ দ্য অ্যাবসেন্স অফ কোন সেল ফর ফিউ কালার্স। কালারের জন্য দায়ী হচ্ছে কোন কোষ। আমাদের চোখে দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে রড সেল আর একটা হচ্ছে কোন সেল। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে রড সেলের কাজ কি আর কোন সেলের কাজ কি? ডট রড সেল তো ইন্টেন্সিটিটা বোঝায় কালারের, আর কোন সেল হচ্ছে কালার। হ্যাঁ, কালারের ইন্টেন্সিটি না, লাইটের ইন্টেন্সিটি। হ্যাঁ, লাইট, সরি সরি সরি, ভুল করে হ্যাঁ, বলবেন। লাইটের ইন্টেন্সিটি বোঝায় হচ্ছে রড কোষ, আর কোন কোষ কালার বোঝায়। তুমি মাথায় রাখবে সি, ঠিক আছে, সি ফর কোন, সি ফর কালার, ব্যাস হয়ে গেল, আর ভুলবে না কখনো। আচ্ছা, তাহলে কোন সেল তোমাকে কালার বুঝতে সাহায্য করে? তো সেই ব্যক্তির চোখে যদি রেড কালারের কোন সেল না থাকে তাহলে সে তো আর বুঝতে পারবে না রেড কালার। এবার দিস ডিফেক্ট ক্যান নট বি রিমুভ, এটা কোনো রকম ভাবে রিমুভ করা যায় না, কেন ওনার নেই চোখে। তাহলে পুরোটাই রিপ্লেস করে দেখার কথা ভাবতে হবে সার্জারিতে, তো সেটা সবসময় সাকসেসফুল হয়ও না। ওই জন্য এখানে একটা কথায় লেখা আছে, দিস ডিফেক্ট ক্যান নট বি রিমুভ। আচ্ছা, এবারে বর্ণান্ধতা কিন্তু পুরোপুরি তুমি ব্লাইন্ডের মধ্যে ফেলতে পারো না, কেননা ওই ব্যক্তি শুধুমাত্র ওই কালারই বুঝতে পারবে না, বাকি সমস্ত কিছু দেখতে পায়। এবার তোমার প্রশ্ন আসতেই পারে যে স্যার ওই কালার দেখতে পাবে না তো কি দেখবে, তাই তো? ধরো আমি কোশ্চেন করলাম, আনসার দাও তো কেউ। সে ওই কালার না দেখে কি দেখবে তাহলে? আদার্স কালার গুলো তো সব দেখতে পাবে, রেড না পেলেও। হ্যাঁ, দেখতে পাবে। আমার প্রশ্ন হলো রেড কালার না দেখে ও কোন কালার দেখবে রেডের জায়গায়? গ্রিন, গ্রিন। কেন ভাই, এত সবুজের পেছনে দৌড়ালে চলবে না তো।
রেডের রেডের সামনে, মানে রেডের সঙ্গে যে কালারটা মিশে থাকে সেই কালারটা কি দেখবে? না, ব্ল্যাক ব্ল্যাক দেখবে, ব্ল্যাক দেখবে। কিছু দেখতে পাবে না মানে কালো, ঠিক আছে? এটা নিয়েই আমার নেক্সট টপিক আর কি, মানে কোন কোন কালারের মিক্সচারে কি ব্যাপার আর তুমি কোন কালার দেখতে পাবে আমি এক্ষুনি বলছি। স্যার, যাদের চোখ অপারেশন হয় সেটাতে কি লেন্স ব্যবহার করা হয়? চোখ অপারেশন কিসের জন্য হচ্ছে সেটা তো জানতে হবে। স্যার, বয়স হয়ে গেলে যেটা চোখ অপারেশন হয়। এটা কোনো কথা হলো? বয়স হলে কোন কারণে চোখ অপারেশন হয় ছানি এইটা তো পড়লে, বলো। চোখে হ্যাঁ, ছানি ছানি। ছানি হলে উপরে যে লেন্সটা দেওয়া হয় না সেটা নর্মাল লেন্স থাকে, সেটাতে কোনো পাওয়ার থাকে না। এবার ওনাকে, এবার এক্সট্রা যদি কোনো লেন্স থাকে, মানে ওনার যদি চশমার উপযুক্ত, মানে চশমা যদি ওনার থেকে থাকে, তাহলে সেটা যা পাওয়ার থাকবে তাই। দেখো এখানে আছে, তারপরে পয়েন্টটাই তাই। তাহলে কালার ব্লাইন্ডনেস বুঝলে। এবার দেখো ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট হচ্ছে ছানি। ছানিতে হয় কি, ইন দিস ডিফেক্ট অ্যান্ড ওপেক মানে অস্বচ্ছ হোয়াইট মেমব্রেন ইজ ডেভেলপড অন কর্নিয়া। কর্নিয়ার ওপর সাদা রঙের আস্তরণ পড়ে, ডিউ টু হুইচ এ পার্সন লুজেস পাওয়ার অফ ভিশন পার্সিয়ালি অর কমপ্লিটলি। এখানে সমস্যাটা হয় কি, কারণ কর্নিয়ার ওপরে যে আস্তরণটা পড়ছে সেটা হচ্ছে প্রোটিনের আস্তরণ। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, আমি এটা এখানে লিখিনি, তো তুমি একটু লিখে রাখো। প্রোটিন। তাহলে উপরে যে লেয়ারটা থাকছে সেটা কিসের লেয়ার? সেটা হচ্ছে প্রোটিনের লেয়ার। এরকম একটা ডিসপ্লেসড হয়ে গেল, লেখাগুলো উপরে চলে গেল। স্যার এই প্রোটিনের লেয়ারটা আরেকবার বলুন, কোথায় লিখবো? হ্যাঁ বলি। হ্যাঁ, কর্নিয়ার উপরে যে আস্তরণটা পড়ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিনের লেয়ার। মানে যে হোয়াইট মেমব্রেনের কথাটা বলা হচ্ছে ওটাই? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। হুম, দেখো এই যে ক্যাটারাক্ট, ইন দিস ডিফেক্ট অ্যান ওপেক হোয়াইট মেমব্রেন। তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে এই যে হোয়াইট মেমব্রেন, অস্বচ্ছ হোয়াইট মেমব্রেনের কথা যে আমরা বলছি, এটা কি দিয়ে তৈরি, মানে এটার মধ্যে মেইন কি থাকে? এটা হচ্ছে প্রোটিনের লেয়ার, ঠিক আছে? is developed on cornea due to which a person loses power of vision partially or completely. আচ্ছা, পার্সিয়ালি কেন আর কমপ্লিটলি বাই, কমপ্লিটলি বা কেন বলেছে? আচ্ছা দেখো, যখন চোখের উপর লেয়ারিং হচ্ছে তখন ডাক্তার বলে দেয় যে আপনি সার্টেন এই ডেটের মধ্যে তাড়াতাড়ি ভাবে ছানি অপারেশন করে নেবেন। তারপরে কেউ যদি 1.5-2 বছর 3 বছর ধরেও ছানি অপারেশন না করে, তাহলে ওই ছানি কিন্তু চোখে ফিক্স হয়ে যেতে পারে, সে কর্নিয়ার লংজিভিটি অনেকটাই কমিয়ে দেবে, তো ভিশন টোটালটাই নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য কমপ্লিটলি বলছে। আর দিস ডিফেক্ট ক্যান বি রিমুভ বাই রিমুভিং দিস মেমব্রেন থ্রু সার্জারি। এই ক্ষেত্রে করা হয় কি, শুধু কর্নিয়ার ওপরে যে লেয়ারিংটা পড়ে যাচ্ছে সেই লেয়ারিংটা বা প্রোটিনের লেয়ারটা তুলে ফেলা হয়, সার্জারি করে তুলে ফেলা হয়। তারপর একটা লেন্স বসিয়ে দেওয়া হয় যাতে কোনো পাওয়ার নেই। কেন লেন্স বসানো হচ্ছে? যাতে ফার্দার কোন রকম ক্যাটারাক্টের আর ব্যাপার না হয়, মানে পরবর্তীকালে যেন ছানি না পড়ে, ঠিক আছে? আর প্রোটেকশনের জন্য বলতে পারো। এই হলো চোখে কি কি ডিজিজ হচ্ছে তার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে প্রত্যেক বছর যে কোনো পরীক্ষাতে কোশ্চেন আসে। এর আরেকটা পার্ট আছে, আমি আরেকটা পার্ট দিয়ে দেবো তোমাদের। আচ্ছা, এবারে আসি নেক্সট পার্টে।
দাঁড়াও, হ্যাং করে গেছে। হ্যাঁ, আচ্ছা, দেখতে কি পাচ্ছো? না স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন আসছে না। আচ্ছা, হুম, এবার দেখতে হবে। হ্যাঁ, এবারে নেক্সট পার্ট হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। খুব ভাইটাল জায়গা, খুব সহজ জিনিস, কিন্তু এখানে কিছু ফান্ডা আছে। আচ্ছা, তার আগে আমি সেই পার্টের নোটস আমি লিখি না, কিন্তু আমি বলে দিই, তোমরা তোমাদের মতো করে লিখে নেবে খাতায়, ঠিক আছে? কিছু গল্প শোনো। আচ্ছা, আমাকে কেউ বলো যে লাল ফুলকে লাল কেন দেখায়, সবুজ পাতাকে সবুজ কেন দেখায়? কারণ লাল ফুলের উপরে যে সাদা আলোটা পড়ে, তো সেটা থেকে শুধু মানে ফুলটা লাল আলোটাই মানে বিচ্ছুরিত করে, তার জন্য সেটা লাল দেখায়। আর বাকি রংগুলো? বাকি রংগুলো শোষণ করে নেয় তার জন্য। আচ্ছা, আর তেমনি তাহলে সবুজ কালো? পাতার ক্ষেত্রেও তাই। মানে কালো, কি বলছেন? কালো জিনিসকে কালো কেন দেখায়? কালো জিনিস কারণ সে সব শোষণ করে নেয়। কিছু বিচ্ছুরণ করে না, তাই তো? নাকি হ্যাঁ, পুরোটাই পুরোটাই বিচ্ছুরিত করে দেয় মানে? তাহলে সাদার ক্ষেত্রে কি হয়? সাদা পুরোটা বিচ্ছুরণ করে, মানে পুরোটা ছড়িয়ে দেয়, কিছু তাহলে শোষণ তো করে সব না। রং দেখা যাবে। সব রং মিশিয়েই তো সাদা তৈরি। হ্যাঁ, ঠিক। এবার দেখো, ঠিক আছে, সবাই ঠিকই বলেছো। আচ্ছা, তাহলে এখানে তোমাকে প্রথমে জানতে হবে, আগের ভিডিওগুলোতে আমি একটু টাচ করে গেছি, যে সব রং মিশিয়ে সাদা রং হয়, ভালো কথা। তা হতে গেলে মেইন কালার কি কি আছে? এখানে আমি কালারের একটা পোর্শন বলেছিলাম, স্যার, সেখানে তিনটে। বলো। বর্ণালী তো মেন কালার। হ্যাঁ, অবশ্যই, বর্ণালী তো মেইন কালার। স্যার, বর্ণালী পুরোটা মেন কালার কেন হবে? বর্ণালী তো 7টা রং, মেন কালার মানে প্রাইমারি কালার তো 3টে। হুম, আসছি, বলি। এবার দেখো, এখানে গল্পটা এরকম, তোমাকে যখন মেইন কালার্স এর কথা বলবে, তখন তুমি বলবে আর জি বি, রেড গ্রিন ব্লু, ঠিক আছে? এবার রেড গ্রিন ব্লু থেকে তুমি পাবে কি কি কালার? রেড গ্রিন ব্লু কে মিশিয়ে বাকি সমস্ত কালার তৈরি করে নেওয়া যায়। কোন কোন কালার তৈরি করে নেওয়া যায়? এই যে এখানে দেওয়া আছে। বর্ণালী, যেটাকে স্পেকট্রাম বলে, VIBGYOR, ভিবজিও, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, বাংলায় যেটাকে বলে বেনিয়া সহকলা, তাই তো? এবারে এই যে বেনিয়া সহকলা, সেই বেনিয়া সহকলার প্রত্যেকটা কালার তৈরি হচ্ছে কি থেকে? RGB থেকে তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্রাইমারি কালার। হলো? এগুলো কি? এগুলো তুমি সেকেন্ডারি কালারের মধ্যে ফেলতে পারো। RGB মিশিয়ে ম্যাক্সিমাম কতগুলো কালার তৈরি করা যেতে পারে? এগুলো সবই পরীক্ষায় কোশ্চেন আসে, মানে এগুলো তুমি নিজের মতো করে তোমার খাতায় লিখে রাখবে, ঠিক আছে? প্রাইমারি কালার কি কি আমি আগের ভিডিওতে বলেছি, ওখানে পরিষ্কার করে দেওয়া আছে, কালারের একটা পার্ট আছে, 3টে প্যারা আছে, তাতে লেখা সমস্ত কিছু বলা আছে। তাও শোনো, 3টে কালার হচ্ছে RGB মেইন। ইভেন কালার কার্ট্রিজ, বা তুমি যদি কালার জেরক্সের কখনো কার্ট্রিজ দেখো, তাহলে দেখবে তাতে 3টে কালারের ডিব্বা আছে, রেড গ্রিন ব্লু। কিন্তু প্রিন্ট তো হচ্ছে সমস্ত কালারেরই। তাহলে হয় কি, ওখানে এমন সফটওয়্যার তারা ইউজ করেন যেখানে মিক্সিং হয়ে সমস্ত কালার তৈরি করে নেওয়া যায়।
কিছু অটো কালার ল্যাব, কিছু অটো না, সমস্ত অটো কালার ল্যাবে ওরা যে কালারের মিক্সার সফটওয়্যার ইউজ করে সেটা আরো ভালো কোয়ালিটি, ঠিক আছে, কিন্তু কালার ইউজ হয় তিনটে। খবরের কাগজের ক্ষেত্রেও তাই। ইভেন খবরের কাগজে যেদিকে কাটিং করা থাকে সেখানে দেখবে কোনার দিকে তিনটে কালারের ডট থাকে, দেখবে খেয়াল করে। ওই তিনটে কালার হচ্ছে RGB, তার সঙ্গে আরেকটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক, কেননা ব্ল্যাক মিডিয়াম তারা বেশি ইউজ করে থাকে। হলো, পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে এই যে তিনটে কালার মিশিয়ে কোন কালার পাওয়া যায়, বলতে পারবে? 8GB মিশিয়ে কোন কালার সাদা পাওয়া যায়? হ্যাঁ, সাদা। সাদা সাদা। তাহলে এটা মিশিয়ে তুমি পাবে হচ্ছে হোয়াইট, ঠিক আছে। ব্যাপারটা কিরকম? 8GB কে ভাঙলে ভিপজিওর পাওয়া যায়, ভিপজিওর কে মেশালে সাদা পাওয়া যায়, তাহলে 8GB কে মেশালেও সাদা পাওয়া যাবে। বোঝা গেল? এবারে কোনো লাইট রে, মানে লাইট রে কি কোনো কালার হয় না, যেমন ধরো সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে ওটা কি, ওটা তো কোনো কালার নেই, ওটা তো সাদা রং ধরা হয়। এবার ওই রংটাকে তুমি যদি প্রিজমের মধ্যে দিয়ে চালিয়ে দাও বা প্রিজমের মধ্যে দিয়ে পাস করাও, তাহলে দেখবে সেটা ভেঙে গিয়ে 7টা রঙে আলাদা হচ্ছে। তাহলে কি, সাদা রং 7টা রঙের মিশ্রণের ফলে তৈরি হচ্ছে। হয়েছে পরিষ্কার সমস্ত জিনিস? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করে নাও। এটা হচ্ছে মেজর ফান্ডা, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। আচ্ছা, এবার আসি এই যে লাল ফুল আর সবুজ পাতা, যেটা বললে সেটাই, যে লাল ফুলে সাদা আলো পড়ছে, লাল ফুল সমস্ত আলো শুষে নিচ্ছে, লাল রঙের আলোকে রিফ্লেক্ট করছে, ও জন্য আমরা তাকে লাল দেখছি। সবুজের ক্ষেত্রেও তাই, সবুজ রিফ্লেক্ট করছে, অন্যান্য বর্ণের আলোকে শুষে নিচ্ছে, ওই জন্য সেটা সবুজ। অন্যান্য সমস্ত বর্ণের ক্ষেত্রে তাই। এবারে সবুজ পাতাকে আমি যদি লাল রঙের মধ্যে দেখি তাহলে কি রঙের পাতা দেখাবে? বলো কি হবে? কালো Yellow. দেখাবে। আচ্ছা, কালো স্যার দেখাবে, তাই তো? কোশ্চেনটা হ্যাঁ, আরেকবার বলবেন? সবুজ পাতাকে তুমি লাল আলোতে দেখছো, তাহলে কি রং দেখাবে? স্যার ইয়েলো। আচ্ছা, ইয়েলো বলছে শাহনাজ। আর কে কি বলছো? কালো স্যার, কালো। আচ্ছা, কালো। স্যার ইয়েলো। আচ্ছা, ইয়েলো। আচ্ছা, আরেকটা বলো এবার, লাল ফুলকে আমি যদি নীল আলোতে দেখি? ম্যাজেন্টা। না, এটা সেভাবে হয় না। তুমি এখানে করছো কি, ওই রংকে ওই রং দিয়ে মিক্স করে দিচ্ছ, দিয়ে মিক্স কালারটা বলছো, তাই তো? এখানে গল্পটা অন্য হয়। গল্পটা এখানে কিরকম হয়, তুমি যখন লাল ফুলের উপর সাদা আলো ফেলছো তখন লাল ফুলটা করছে কি, সাদা রঙের সমস্ত বর্ণকে শোষণ করছে, লালটা বাদ দিয়ে। বোঝা গেল? সেই ফুলটা সমস্ত বর্ণকে শোষণ করছে, লালটাকে রিফ্লেক্ট করছে। এবার সেই লাল ফুলে তুমি যদি শুধু নীল রং দাও, মানে নীল আলো দাও, তো সে কি করবে? নীল রংকে শুষে নেবে। কি রিফ্লেক্ট করবে? কিছু রিফ্লেক্ট করবে না, কেন? তুমি তো লাল দাওনি। তাহলে কি দেখা যাবে? ব্ল্যাক দেখা যাবে। এরকম যত কোশ্চেন আছে, লাল ফুলকে নীল আলোতে, নীল ফুলকে সাদা আলোতে, এই নীল ফুলকে হলুদ আলোতে, সবই কালো আনসার হয়। বোঝা গেল? তাহলে এই ফুলকে সেই আলোতে, সেই ফুলকে ওই আলোতে, ওই ফুলকে সেই আলোতে, সমস্ত কোশ্চেনের আনসার হচ্ছে ব্ল্যাক। কেন? এই যে ফান্ডা তুমি বুঝলে। এখান থেকেও কোশ্চেন আগে খুব দিত, এখন আর এরকম কোশ্চেন আমি ঘন ঘন দেখতে পাই না, কিন্তু দেয়। রেলের পরীক্ষাতে এটা খুব পছন্দের কোশ্চেন হবে, যে বেশ মাখিয়ে টাখিয়ে একটা কোশ্চেন ওরা রেডি করে, যার মেইন ফান্ডাটাই লাল কালো সবুজ এর মধ্যেই সীমাবদ্ধ। তো তুমি যখনই কোশ্চেন পাবে রঙের, কোনো কোশ্চেন ছাড়বে না, কারণ রঙের কোশ্চেন সবচেয়ে সহজ হয়। তোমাকে শুধু বুঝতে হবে কি বলতে চাইছে, ঠিক আছে? আর আরেকটা যেটা পার্ট আছে কালারের পোর্শনে, আমি ভালো করে বলেছি, ওখানটাতে বলা আছে কোন কোন কালার মিশিয়ে কি কি কালার তৈরি হয়, ওটা একটু মুখস্থ করতে হবে ভাই। কেননা ওটা মুখস্থ ছাড়া গতি নেই, যে কোন কালার মিশিয়ে কি কালার তৈরি হচ্ছে, না হতে গেলে সমস্যা হয়।
যাই হোক, তো যতটা বললাম সমস্যা নেই নিশ্চয়ই, বা কিছু কোশ্চেন থাকলে তুমি করো, আমি বলি তারপরে পার্ট বলি। আচ্ছা, এবার দেখো তাহলে কোন ফুলকে কোন আলোতে কিরকম কি ব্যাপার বললাম। এবার দেখো স্ক্যাটারিং অফ লাইট। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, এটা কিন্তু খুব বেসিক কথা, কিন্তু বেসিক হলেও এখান থেকে এমন ভাবে কোশ্চেন আসে, তুমি কোশ্চেন দেখে ধুন্ধের মধ্যে পড়ে যাবে যে কি আনসার করবে। ওই জন্য বেসিকটা ভালো করে বুঝে অ্যাপ্লিকেশনটার দিকে খেয়াল রাখবে, না হলে খুব মুশকিল হয়ে যাবে। দেখো এখানে ভিবজিওর, সে তো লাল থেকে বেগুনি বোঝা গেল, তো এটাকে কিভাবে সাজানো হয়? এই যে ভিবজিও যে সাজানো হচ্ছে, এটা সাজানো হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েভলেন্থ। এই যে ওয়েভলেন্থ লেখা আছে, ওয়েভলেন্থ মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এই যে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেখানে লেখা আছে হাই। আর ভিবজিওর মানে ভি, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম। খুব নর্মাল কথা, ছোটবেলাতেও পড়েছো। এটা তোমার কাজে লাগবে এখানে। কিরকম? যে কার তরঙ্গ দৈর্ঘ্য কত, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কম। আমি এখনো ফটোসিনথেসিসের ভিডিও দিইনি, ফটোসিনথেসিস আমি সবার প্রথমে পড়াই, তো ভিডিও আমি তৈরি করছি, পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওখানেও দেখবে সেম কিছু কথা বলা আছে। এবারে এবারে একটা তোমাকে সূত্র দেখতে হবে। সূত্র কি বলছে? অ্যাকর্ডিং টু লর্ড রেলেই, এই যে উনি একটা সূত্র দেন, ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড লাইট, এই আলোর ইন্টেন্সিটি কিভাবে সম্পর্কযুক্ত। এই যে দেখো আই, আই হচ্ছে লাইটের ইন্টেন্সিটি, আর ল্যামডা, এই ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। ঠিক আছে? তার মানে কি? আই ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/λ⁴। তার মানে যার ওয়েভলেন্থ বেশি হবে তার স্ক্যাটারিং কম হবে। তাহলে কি বলছে? যার ওয়েভলেন্থ বেশি তার স্ক্যাটারিং কম। স্ক্যাটারিং মানে কি? ছড়িয়ে যাওয়া। ওয়েভলেন্থ বেশি হলে সেই আলোটা কম ছড়াবে। এই জিনিসটা তাহলে ওয়েভলেন্থ বেশি কার? ওয়েভলেন্থ বেশি হচ্ছে রেডের, যেটা তোমাকে সবসময় মুখস্থ রাখতে হবে। ভিবজিওর এর আর এর ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, ওই জন্য তার স্ক্যাটারিং কম। যেহেতু স্ক্যাটারিং কম, সেই জন্য কিছু সমস্ত বিপদ সংকেত বা রেড সিগন্যালের ক্ষেত্রে রেড ইউজ হয়। কেন রেড ইউজ হয়? কেননা সেই আলোটা এক কেন্দ্রীভূত হয়ে থাকে, বেশি ছড়ায় না। বোঝা গেল? যেহেতু ছড়ায় না, ওই জন্য তুমি বহু দূর থেকে ওই লাল ডটটা বুঝতে পারবে। কিন্তু ওখানে লালের জায়গায় যদি অন্য আলো থাকে, যদি ডিফারেন্ট কিছু আলো দেওয়া থাকে, তাহলে সেটা প্রচুর ছড়ায়। চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য ওটা দূর থেকে দেখা যায় না। তুমি খেয়াল করে দেখবে, তুমি দিওয়ালিতে বা অন্য কোনো অকেশনে বাড়িতে যখন টুনি বাল্ব সেট করো, বা সেই ধরনের কিছু লাইট যখন ঘরে সেট করছো, সেটা ঠাকুরের সিংহাসনের পাশে হতে পারে, বা তুমি ডাইনিং স্পেসকে ডেকোরেট করছো, বা তুমি বারান্দাকে ডেকোরেট করছো, বা হোয়াটএভার কোথাও একটা জিনিসকে ডেকোরেট করছো, দেখবে সেখানে নীল আলো বা ভায়োলেট আলো যদি থাকে, তাহলে দেখবে তুমি মোহিত হয়ে তাকিয়ে আছো সেই নীল আলোর দিকে। দেখবে কি ভালো লাগছে, চোখ সরাতে ইচ্ছে করছে না, যেন গোটা ঘরে নীল আলো আরো যেন ছড়ালে আরো ভালো লাগতো। কেন এরকম হয়? কেননা নীল আলো যদি দুটোও থাকে তাহলে ওটা সাংঘাতিক ছড়ায়। তোমার মনে হবে ঘরে প্রচুর আলো আছে, কিন্তু ঘরে প্রচুর আলো নেই, সেটা স্প্রেড করেছে খুব। কেন? কেননা নীল আলো বা ভায়োলেট আলো তরঙ্গ দৈর্ঘ্য কম, ওয়েভলেন্থ কম, ওই জন্য তার স্ক্যাটারিং ম্যাক্সিমাম। এবার সেই নীল আলোটা যদি তুমি দূর থেকে দেখো, দূর মানে বহু দূর থেকে, তাহলে কিন্তু সেই নীল আলো তুমি আর দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? ওই যে স্ক্যাটারিং বেশি। স্ক্যাটারিং যদি বেশি হয় তাহলে তুমি দূর থেকে দেখতে পাবে না। বোঝা গেল?
তো এই হচ্ছে ব্যাপার, খুব ভাইটাল একটা লাইন। দেয়ারফর রেড কালার অফ লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট, তাই জন্য লাল আলো কম ছড়ায়। অ্যান্ড ভায়োলেট কালার অফ লাইট ইজ স্ক্যাটার্ড মোস্ট, এবং ভায়োলেট কালার সবচেয়ে বেশি স্প্রেড করে, সবচেয়ে বেশি ছড়ায়। ঠিক আছে, এবার দেখো ডেঞ্জার সিগন্যালস আর অফ রেড কালার। যেটা আমি বললাম, ডেঞ্জার সিগন্যাল কেন রেড কালারের হয়, কেন ডেঞ্জার সিগন্যাল যদি রেড কালারের হয় তাহলে রেড কালার দূর থেকে দেখা যাবে, ছড়ায় না। এটা আর কিছু বোঝার নেই এখানে। রেড কালার অফ লাইট স্ক্যাটার্ড লিস্ট, কম ছড়ায়। therefore these signals can be seen from far away, অনেক দূর থেকে দেখা যায়। স্কাই অ্যাপিয়ার্স ব্লু, স্কাইকে নীল দেখা যায় কেন? পরীক্ষায় তোমাকে এখান থেকে এই কোশ্চেনটাই করবে যে আকাশের নীলিমার কারণ কি, বা স্কাই কেন ব্লু, এটা আলোর কোন ধর্মের জন্য। তুমি চোখ বন্ধ করে অ্যান্সার দেবে স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, ইন সানলাইট, সানলাইটের মধ্যে ব্লু কালার অফ লাইট স্ক্যাটার্ড ম্যাক্সিমাম, সানলাইটের মধ্যে ব্লু কালার সবচেয়ে বেশি স্ক্যাটার করে কেন? ওই যে বললাম ওয়েভলেন্থ কম, ওই জন্য স্ক্যাটারিং ম্যাক্সিমাম। and this scattered blue light enters our eyes, ওই scattered blue টা আমাদের চোখে আসে, therefore sky appears blue, সেই কারণের জন্য স্কাই ব্লু কালার দেখা যায়। তারপর কি বলছে, sun appears reddish at the time of sunrise or sunset, সানরাইজ বা সানসেটের ক্ষেত্রে হয় কি যে গোটা আকাশ লাল রং হয়ে যায়, বা সেটা সূর্যাস্তের সময় হতে পারে আর সেটা সূর্যোদয়ের সময় হতে পারে, মানে সানরাইজ সানসেট উভয় ক্ষেত্রেই আকাশ পুরো রেড হয়ে যায়। এটা সমুদ্রের ধারে তুমি যদি কোথাও ঘুরতে যাও তাহলে তুমি এটা পরিষ্কার দেখতে পাবে আর খুব ভালো লাগে দেখতে। এটা কারণ কি, এটা স্ক্যাটারিং এর জন্য হচ্ছে, বলো। সমুদ্রের জলটা নীল লাগে কেন? সমুদ্রের জল নীল, আরে আকাশ যদি নীল হয় তাহলে তার রিফ্লেকশন তো সমুদ্রের জলে পড়বে, ওই জন্য সেটা তুমি নীল দেখতে পাচ্ছ। এটা কি ডিপের জন্য হয় কি গভীরতা, মানে জলের লেয়ারের লেভেল? সে তো অবশ্যই, যত গভীর থাকবে তত রিফ্লেকশন ঠিকঠাক হবে, তাই না? সেটা যদি ছোটখাটো কোনো জায়গায় রিফ্লেক্ট করে তাহলে তো তার তলার দিকটা দেখা যাবে। এটা প্রচুর ডিপ বলেই ঠিকঠাক ভাবে রিফ্লেক্ট করছে, বুঝতে পারলে? অবশ্যই ডিপের ব্যাপারও আছে, কিন্তু তোমাকে যদি বলে তাহলে তুমি বলবে রিফ্লেকশন। আচ্ছা, এট দ্য টাইম দ্য সান ইজ নিয়ার হরাইজন, সেই সময় হরাইজনের কাছে সান থাকে। and the sunlight travels maximum distance in earth atmosphere, সেই সানলাইট ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করে আর্থের অ্যাটমসফিয়ার। the blue color of light which is scattered away, ব্লু কালার চারিদিকে ছড়িয়ে যায় কেননা তার স্ক্যাটারিং অনেক বেশি, ডিউ টু ম্যাক্সিমাম স্ক্যাটারিং, ম্যাক্সিমাম স্ক্যাটারিং এর জন্য ব্লু কালার চারিদিকে ছড়িয়ে যায়। and red color of light reaches the earth which is scattered least, আর রেড কালার চারিদিকে ছড়াতে পারে না, ওই জন্য সেটা সেই জায়গাতে কেন্দ্রীভূত দেখা যায়। ওই জন্য শুধুমাত্র সূর্য যেখানে আছে তার চারিপাশটা লাল হয়ে থাকে, কেননা সেটা বেশি ছড়াচ্ছে না আর নীল আলো ছড়িয়ে যাচ্ছে, ওই জন্য তুমি সেটাকে লাল দেখছো। ক্লাউড অ্যাপিয়ার্স হোয়াইট, ক্লাউড কেন সাদা দেখায়? এখানে কি বলছে, ক্লাউডস আর কনসিস্ট অফ লার্জ সাইজ অফ ড্রপলেটস অফ ওয়াটার, বড় বড় কণার জলকণা সেখানে থাকে, and dust particles, এবং অবশ্যই ডাস্ট পার্টিকেলও থাকে, which scatters all the color of light equally, ইকুয়ালি সমস্ত কালারকে স্ক্যাটার করে, ছড়িয়ে দেয়, মানে সেই যে পার্টিকেল গুলো লাইটের সমস্ত জিনিসকে চারিদিকে ছড়িয়ে দেয়। the mixture of all 7 colors of sunlight is white, সমস্ত কালার মিশে গিয়ে সাদা হচ্ছে, therefore cloud appears white, এই জন্য সেটাকে সাদা দেখায়। তারপর এটাও আছে, স্কাই অ্যাপিয়ার্স ব্ল্যাক টু অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট মানে যারা মহাকাশচারী তাদের ক্ষেত্রে আকাশকে কালো দেখায়। কেন কালো দেখায়? কেননা সেখানে কোনো অ্যাটমসফিয়ার নেই, there is no atmosphere in space, এটাও পরীক্ষাতে আসে।
স্পেসে কোনো অ্যাটমসফিয়ার নেই, তারপর নো স্ক্যাটারিং অফ লাইট টেক্স প্লেস, তার ফলে কোনো স্ক্যাটারিং হয় না। এই হলো তোমার টোটাল লাইটের চ্যাপ্টার। ঠিক আছে, এই টোটাল লাইটের চ্যাপ্টার তোমার কাছে দেওয়া আছে। আমি এটাকে ইনক্লুড করে দেব ওই ভিডিওর লিংকের মধ্যে। মানে তুমি ভিডিওর লিংক খুলবে, যেটা লাইটের লিংক আমি দিয়েছি, তাহলে তুমি একসঙ্গে এটা সহ সমস্তটাই ভালো করে একবার দেখে নিতে পারবে। সময় লাগবে কিন্তু, কেন অনেক বড় ভিডিও, অনেকগুলো পার্টে আছে, কিন্তু সময় লাগবে। ছোট ছোট পার্টের ভিডিওগুলো অনেকগুলো সংখ্যায়। আচ্ছা, এবার আমরা বায়োলজির ওই পার্টটা পড়বো যেটা আমি লাস্ট দিন রেখে দিয়েছিলাম, হিউম্যান হার্ট। স্যার পড়বে? বলছি, আপনি যে ভিডিওর কথা বলছিলেন ওগুলো পাইনি কিন্তু আমি। কোনটা লাইটের ভিডিও পাওনি? না মানে লাইটের ভিডিও পেয়েছি, এক্ষুনি যেটা বললেন না মানে কোনটা মানে বলো তো? এগুলো এগুলো সম্বন্ধে মানে এগুলো সম্বন্ধে ওই লাইটের মানে ভিডিওর মধ্যেই আছে। লাইটের ভিডিও তো আমি মোট 6টা পার্ট পেয়েছি, ছোট ছোট সেগুলো খুবই। তো আপনি বললেন হ্যাঁ, বড়। ওই যে 6টা পার্ট আছে, 6টা পার্টকে জুড়েই অনেক বড় হয়, সেটাই বলছি। আর আচ্ছা। ওখানেই আমি যেই কালারের কথাগুলো বললাম, কালারের কিছুটা জিনিস ওখানে টাচ দিয়ে গেছে। একটা পার্টের হ্যাঁ মধ্যে সেগুলো, কালার আছে। হ্যাঁ সেগুলো খুব কম কম সংখ্যক আছে মানে দেখলাম। হুম 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 হুম। ওখানে যেটুকু ওই কম দেওয়া আছে, ওই সেটার কথাই বলছি আর কি। আচ্ছা। আচ্ছা, লাইট অনেক বড় চ্যাপ্টার, এটা একটা পার্ট হলো। এরপরে আছে লেন্স। লেন্সটা আমি পড়াবো আলাদা করে, যাই হোক। আচ্ছা, তাহলে হার্টের সেই নেক্সট পার্টটা করাবে, করবে তো সবাই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করবো তো। আচ্ছা বেশ, তাহলে এটাকে আমি স্টপ করি, আবার নতুন করে রেকর্ড শুরু করছি, দাঁড়াও।